নমস্কার, পাঁচটায় পঞ্চবাণে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সুমন্ত রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ রুম থেকে প্রতিদিন আমরা এই অনুষ্ঠানটি করি, যেখানে প্রতিদিন বিভিন্ন বা ডিফারেন্ট টপিকসে আপনাদের সামনে আমরা নিয়ে আসি যে সেই দিনের যে ট্রেন্ডিং টপিকসগুলো সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করি। এবং সেই বিষয়ে আজকে পঞ্চবাণে কি থাকছে চলুন শুরুতেই দেখে নিই গ্রাফিক্স প্লেটের মাধ্যমে। আজকের পঞ্চবাণে ট্রাম্প নীতি। প্রথমেই H1B ভিসা নিয়ে ট্রাম্পের নীতি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বান আসছে আমেরিকার অভিবাসন নীতির কি প্রভাব ভারতে পড়বে। দ্বিতীয় বান গেল, তৃতীয় বান আসছে গ্রাফিক্স প্লেটেই। চীনের দাদাগিরি না মানতে কি কোয়াডকে গুরুত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প? কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোয়াডকে গুরুত্ব দেবেন, একটা বৈঠক হবে বলে জানা গেছে। 4 নম্বর বান, হঠাৎ করে রুশ প্রেসিডেন্ট পুতিনকে আক্রমণ করতে গেলেন কেন? নির্বাচনের আগে এক, নির্বাচনের পরে অন্যরকম। হুয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন কি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কোন ধরনের প্রভাব ফেলবে? পঞ্চবাণে ট্রাম্পের এই 5 নীতি নিয়ে আজ আমরা থাকবো এবং গোটা বিষয় নিয়ে একেবারে বিশ্লেষণে যাব। শুরুতেই যে বিষয়টি আপনাদের সামনে আমরা আনবো তা হলো এই যে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্তটা নিয়েছে H1B ভিসা নিয়ে, সেই H1B ভিসার কতটা প্রভাব পড়তে পারে। দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে সেই দেশে সেই সমস্ত মানুষরাই থাকুক, সেই সমস্ত কর্মচারী শ্রমিকরা থাকুক যারা দক্ষ। খুব স্বাভাবিকভাবেই যে কোনো সংস্থা যে কোনো জায়গায় আমরা দক্ষতা চাই। দক্ষ যারা তাদের জন্যই সবার আগে জায়গা হয়, এবং যারা একটু কম দক্ষ বা অদক্ষ তাদেরকে ট্রেনিং দিয়ে ব্যাপারটাকে সলিউশন করা হয়, যাতে তারাও আগামী দিনে কাজটা করে উঠতে পারে। কারণ যতক্ষণ না মানুষ কোনো কাজের মধ্যে থাকছে ততক্ষণ তারা দক্ষ হয়ে উঠতে পারে না। সুতরাং ট্রাম্পের এই যে H1B ভিসার যে নীতি, সেখানে তিনি বলছেন যে যারা দক্ষ শ্রমিক বা কর্মচারী যারা বিভিন্ন দেশ থেকে গিয়ে থাকেন, বিশেষ করে ভারতীয়রা আমরা জানি যে বহুল পরিমাণে সেখানে থাকেন, এবং সেখানে এই যে H1B ভিসা, এই H1B ভিসার ফলে কিন্তু সেখানে এবার থেকে একটা অন্যরকম বার্তাই। কারণ ওপেন এআই সংস্থার কর্তা স্যাম অল্টম্যান, সফটব্যাংক কর্তা মাসায়োশি সন এবং ওরাকল কর্তা ল্যারি এলিসনের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন ট্রাম্প। এরপর 3 প্রযুক্তি দৈত্য সংস্থার কর্তাকে নিয়ে হোয়াইট হাউস থেকে যৌথ সাংবাদিক বৈঠক করেন তিনি, এবং সেখানে তিনি বলেন যে উভয় পক্ষের যুক্তিকেই আমি পছন্দ করি, তবে আমাদের দেশে আসা অত্যন্ত দক্ষ ব্যক্তিদেরই আমার পছন্দ, এমনকি যাদের যোগ্যতা নেই এমন ব্যক্তিদের প্রশিক্ষণ এবং সাহায্য করার জন্য যদি কেউ আসেন তাকেও আমি পছন্দ করি। এইটা একটা বিষয় গেল। যে দ্বিতীয় বিষয় বা তৃতীয় বিষয়, মানে যে 5টা বান আজকে আমরা আলোচনা করব, তার মধ্যে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আরো একটি বিষয়, তা হলো অভিবাসন নীতি। যেই অভিবাসন নীতিতে ইতিমধ্যেই কিন্তু 18,000, যেটা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত নাম্বারটা, যদিও সেটা বেশি হতে পারে, 18,000 যে ভারতীয় তাদেরকে ইতিমধ্যেই কিন্তু চিহ্নিত করা হয়েছে, এবং যারা অবৈধ অভিবাসীদের ধরে ফেরত পাঠানোর তৎপরতা ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। যারা এভাবে অবৈধভাবে সেখানে প্রবেশ করেছিল যে ভারতীয়রা, সেই কাউন্টটা যেটা আমি আপনাকে একটু আগে বলছিলাম 18,000 এখনো পর্যন্ত, সে নাম্বারটা কম বা বেশি হতেই পারে। তবে এই যে 18,000 কাউন্ট, তারা যদি ফের ভারতে চলে আসে তাহলে ভারতের ওপরও তো একটা চাপ পড়তে পারে। কারণ তাদের কর্মসংস্থান, তাদের যে ভরণ পোষণ, সেটা কিভাবে হবে, তাদেরকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং এই বিষয়টিও কিন্তু এখনো পর্যন্ত গুরুত্ব পাচ্ছে, যদিও যেটা ভারত সরকারের বা যেটা তরফে জানা যাচ্ছে যে এই ফেরত পাঠানোতে, মানে আমেরিকা থেকে এই যে এত সংখ্যক মানুষকে ফেরত পাঠানো হবে তাতে সায় রয়েছে ভারত সরকারের, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। যেটা ব্লুমবার্গের একটা প্রতিবেদন বলছে যে এই সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে, কারণ এখনো পর্যন্ত 18,000 জন শুধুমাত্র চিহ্নিত, আর প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হচ্ছে যে সমীক্ষক সংস্থা পিউ রিসার্চ সেন্টার এর তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা। প্রথমে মেক্সিকো এবং দ্বিতীয় হচ্ছে এল সালভাদর,
এল সালভাদর বা সমীক্ষক সংস্থার দাবি যে প্রায় 7,25,000 ভারতীয় বিনা নথিতে আমেরিকায় বাস করছেন। নাম্বারটা কিন্তু বিশাল বিশাল। 7,25,000 যদি বিনা কোনো ডকুমেন্টসে সেখানে বসবাস করে থাকেন, সেটা খুব স্বাভাবিকভাবেই যে নিয়ম বিরুদ্ধ, তা যে আইন মাফিক নয়, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে, এবং তাদেরকে আবার ফেরানোর একটা ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি তো আরো কিছু তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে যে আমেরিকায় জন্মালেই যে নাগরিকত্ব কেউ পেয়ে যাবে সেটাও কিন্তু নয়। কারণ এই বিষয়টা আমরা জানি যে অনেকেই, যারা ভারতীয় হোক বা অন্যান্য বিভিন্ন দেশ থেকে হোক, তারা কিন্তু সেখানে গিয়ে চাকরি করেন। বহু হাজব্যান্ড ওয়াইফ কাপলরা রয়েছেন, তারা ফ্যামিলি রয়েছেন নিয়ে তারা ওখানে থাকেন, এবং তাদের যারা সন্তানরা সেখানে যারা জন্ম নিচ্ছেন, তারা জন্মানো মানেই যে সেখানের বাসিন্দা হয়ে গেলেন বা নাগরিক হয়ে গেলেন সম্পূর্ণভাবে, সেটাকে তিনি মানতে নারাজ। একটা সময় ছিল তখন এই বিষয়টাকেই গুরুত্ব দেওয়া হতো, কিন্তু সেই নিয়মটাও চেঞ্জ করা হয়েছিল। কিন্তু ট্রাম্প ফিরে এসে আবার সেটা ফিরিয়ে আনতে চাইছেন। পাশাপাশি মানে শপথ নিয়েই তিনি যে সুরটা বদল করেছেন তা হলো এই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছে, সেই ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধে সব থেকে বড় কিন্তু বিষয় হলো যে একাধিকবার আমরা দেখেছিলাম বিশ্বের বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধানরা রয়েছেন, তারা কিন্তু ইউক্রেনকে সাপোর্ট করেছিলেন, জেলেনস্কিকে সাপোর্ট করেছিলেন এবং পুতিনকেই দুষেছিলেন। ট্রাম্প নির্বাচনের আগে, মানে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যে বার্তাগুলো দিয়েছিলেন, চীনকে হোক, রাশিয়াকে হোক, ইউক্রেনকে হোক, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একটা নিজের সুর বদলেছেন, এবং যেখানে তার সুর বদলানোর জন্য তিনি পুতিনকে দুষেছেন, এবং সেখানে অনিশ্চয়তায় রয়েছে যুদ্ধবিরতি, কারণ দুই দেশের মধ্যে যে যুদ্ধ তা বেশ কয়েক মাস ধরে চলছে, যার জন্য কিন্তু ট্রাম্প যেটা বলছেন যে যুদ্ধ বন্ধের জন্য চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। কারণ এই যুদ্ধ করার জন্য দুই দেশের বহু মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন, যেটা আমরা দেখেছি, এবং আগামী দিনেও হয়তো আরো মানুষের প্রাণ যাবে যতক্ষণ না এই যুদ্ধ থামছে। সুতরাং নির্বাচনের যখন প্রচার চলেছিল, সেই সময় ফিলাডেলফিয়ায় প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প বলেছিলেন যে আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেব। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে প্রবেশের সপ্তাহ দেড়েক আগে জানিয়েছিলেন যে পুতিনের সঙ্গে তার বৈঠকের আয়োজন চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে তার মন্তব্য ছিল যে আমরা অবশ্যই ওই যুদ্ধের অবসান ঘটাবো। সেই সঙ্গে তিনি গত সোমবার তিনি যেটা বলেছেন তা হলো যে ওর চুক্তি করা, মানে পুতিনের চুক্তি করা উচিত ছিল, চুক্তি না করে উনি রাশিয়াকে ধ্বংস করছেন। এই সমস্ত বিষয় তিনি এখনো পর্যন্ত বলেছেন। এবার আমি যে বিষয়টি, এই এতগুলো প্রশ্ন, এতগুলো বান নিয়ে যে আমরা কথা বলছি, সেগুলো নিয়ে আমি কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ চন্দ্রের সঙ্গে। তিনি গোটা বিষয়টি নিয়ে কি বলেছেন সেটা শুনবো। H1 যে ভিসার কথা বলছেন, এইটা সবার জন্যই করা হয়েছে। ওনার ইলেকশন ম্যানিফেস্টো ছিল আমেরিকা ফার্স্ট। আমেরিকানরা যারা আছে তাদের কথা উনি ভাববেন বা ভাবছেন। তবে এটা বলতে পারি, ভারতবর্ষের যারা গেছে ওইখানে, অর্থাৎ যাদের দরকার আমেরিকার, এদের সাবস্টিটিউট এখন আমেরিকার তৈরি হয়নি সেভাবে। সেই জন্য ভারতের ক্ষেত্রে মনে হয় কিছু শিথিল উনি করবেন। ব্যক্তিগতভাবে ট্রাম্প ভারতের বন্ধু, কোথাও ধরে নিতে পারি এই ব্যাপারটা ভারত কিছুটা ছাড় পেতে পারে। তো উনি যেটা বলছেন সেটা হলো শুধুমাত্র যারা দক্ষ শ্রমিক তাদেরকেই শুধু সেখানে তিনি এই মুহূর্তে অ্যালাউ করবেন। তো যারা অদক্ষ বা যারা এতদিন ধরে ওখানে রয়েছেন তাদের ভবিষ্যৎ কি কোনো রকম ভাবে সংকটে পড়তে পারে? উনি বলতে চাইছেন যারা দক্ষ কর্মীর কথা, ভারতীয় সাধারণত দক্ষ কর্মী অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানে যাচ্ছেন, আর যাচ্ছেন কিছু লোক ব্যবসা করতে। এখন যারা অদক্ষ কর্মী বলছেন, যেন মোটেল চালাতে, তারপরে বিভিন্ন ছোটখাটো কাজ যেগুলো করেন, সেগুলি মূলত এখন ভারতে সেইভাবে যাচ্ছে না। কৃষিকাজ করতে কিছু লোক যাচ্ছে। আমার মনে হয় আমেরিকাকে দেখে নেবে তার দেশে কি কি প্রয়োজন, কোন কোন জায়গাতে বিদেশি লোকদের আসা প্রয়োজন, সেইটা দেখে তারা সেভাবে ডিসিশন নেবে।
দক্ষ শ্রমিকের ক্ষেত্রে যে তারা ছাড় দেয় ভারতের ক্ষেত্রে কোনো অসুবিধার কথা নয়। আর যারা অলরেডি চলে গেছেন, অফিসিয়ালি চলে গেছেন, তাদের কোনো ভয়ের ব্যাপার নেই। যারা লুকিয়ে চুরিয়ে গেছেন তাদের ক্ষেত্রে ভয়ের ব্যাপার থাকলেও থাকতে পারে। আমেরিকার যে অভিবাসন নীতি, যেখানে বলছে ট্রাম্প যে 18,000-এর মতন ভারতীয় তাদেরকে অলরেডি বা আইডেন্টিফাই করা হয়েছে, তো এই যে অভিবাসন নীতির কতটা প্রভাব ভারতে পড়বে বলে আপনার মনে হয়? আমার মনে হয় এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদির সাথে ট্রাম্পের হয়তো কিছু আলোচনা হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না এই ব্যাপারটা মিনিমাইজ হয়ে যাবে। সবাইকে গণহারে হয়তো ভারতে আসতে হবে না, কারণ ওরা চলে আসলে যে একটা ওইখানে সংকট দেখা দেবে সেটা সামাল দেওয়ার মতো ওদের কিন্তু লোক সেখানে নেই। এটা খেয়াল রাখতে হবে। ওরা ওইখানে আছে মানে ওই জিনিসটা প্রয়োজন আমেরিকার লোকদের, এইটা ভাবতে হবে। জুম করে যদি আপনি বলেন যে আমি একটা ছোট্ট একদম নার্স, এখন যে মনে হয় যে আমি হঠাৎ করে 2 হাজার নার্সকে ছড়িয়ে দেবো, যে আমাকে নার্স না থাকে হাসপাতালেও দিতে হবে, লোকেরা কোনো সেবা পাবে না, স্বাস্থ্য সেবা। এই ব্যাপারগুলোর মাথায় আছে ওদের। এখন থেকে আপনারা কেউ এইভাবে এখানে দেশে আসবেন না, এই চাপটা বজায় রাখার জন্যই উনি এইভাবে চলছেন। না, নিঃসন্দেহে, কিন্তু বিষয়টা হলো যদি এই যে 18,000, 20,000 বা হোয়াট এভার নাম্বার যেটা বর্তমানে আমেরিকা আইডেন্টিফাই করছে ভারতীয়দের, তো সেই নাম্বার যদি ভারতে চলে আসে, ফের যদি তাদেরকে ফেরত আসতে হয়, তাহলে সেক্ষেত্রে ভারতের উপরও তো একটা আলাদা করে চাপ তৈরি হবে। এখন আপনার প্রশ্নের অ্যান্সার একটাই বলতে পারি, যদি অবৈধভাবে ধরা পড়ে তাহলে সেখানে আসতে হতে বাধ্য। সে কেউ যদি অবৈধভাবে কোনো দেশে যায়, সেই ক্ষেত্রে ভারত সরকার কেন, কোনো সরকার কোনো কিছু করেনি, তাকে আসতে হবে। সে লুকিয়ে চুরিয়ে গেছে, দেশকে না জেনে ওই দিন ঢুকে পড়েছে। ভারত এইটা টলারেট করে না তার দেশে কেউ অবৈধভাবে আসুক। ভাবে যে কেউ আসে তার সরকার কেন নেবে, এটা দরকার সরকার দায়িত্ব না। সেটা আইন ভঙ্গ করে কেউ যদি কোনো কাজ করে তার দায়িত্ব সরকার কেন নেবে? ওয়াই? নেওয়ার তো কথা নয়। তবে হ্যাঁ, এটা বলতে পারি, হঠাৎ করে এত হাজার লোককে যে সরিয়ে দেয় আমেরিকা, ওই কাজগুলো কে করবে? ফর দ্যাট রিজন আমার মনে হয় আমেরিকা সেই জায়গায় কোনো সমঝোতা আসবে, যে কাদের খুব প্রয়োজন তাদের রেখে, যাদের প্রয়োজন নেই এবং যারা অবৈধভাবে এসছে সেদের ক্ষেত্রে আমেরিকা কোনো বিবেচনা করলেও করতে পারে। তো এইটা এখন শেষ কথা বলার সময় আসেনি। আমি আবারও বলছি, আমেরিকার নির্বাচনে আমেরিকার রাষ্ট্রে ভারতের একটা বিরাট বড় ভূমিকা আছে সব দিক দিয়ে, তাদের শিক্ষায়, স্বাস্থ্যে, বিজ্ঞানের সব ক্ষেত্রে। এবং আমাদের ট্রাম্প ব্যক্তিগতভাবে ভারতের মোদির কিন্তু খুব কাছের লোক। আমার মনে হয় সে ব্যাপারটা ভারতের মিনিমাইজ করে নেবে। বেশ, এই যে আরেকটি প্রশ্ন রাখতে চাইবো যে চীনের দাদাগিরি, যেটা বারংবার আমরা গোটা বিশ্বের কাছে অতীতে বেশ কিছু নিদর্শন আমরা দেখেছি, তো সেই যে দাদাগিরি না মানতেই কি ট্রাম্প হঠাৎ করে কোয়াডকে গুরুত্ব দিতে শুরু করলেন? ব্যাপারটা হলো, এখন চীন যেভাবে চলছে সেটা শুধু ভারতের কাছে ভীতিপ্রদ নয়, গোটা পৃথিবী তথা আমেরিকার কাছে ভীতিপ্রদ। সেই জন্য আমার মনে হয় ভারত আর আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান সবাই এক হয়ে এখন চীনকে বলতে চাই তুমি যেভাবে চলছো সেইভাবে চললে হবে না। অর্থাৎ পৃথিবী তথা এশিয়ার যে সুরক্ষা, তুমি এককভাবে সেখানে কোন রকম অসুবিধা সৃষ্টি করতে পারো না। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতের সাথে মিলে চীনকে এই ব্যাপারে তার চেষ্টা করবে। আর এই যে রুশ প্রেসিডেন্ট পুতিনকে হঠাৎ করে আক্রমণ করতে গেলেন ট্রাম্প, সেটা কেন? আপনার মনে হয় যে নির্বাচনের আগে তার একটা ভাবনা ছিল, নির্বাচনের পরে হঠাৎ তিনি বদলে গেলেন এবং সেখানে একদিকে যেমন চীন রয়েছে, অন্যদিকে রাশিয়া, দুজনের সঙ্গেই আমেরিকার যে সম্পর্ক সেটা যে মোটেও ভালো নয় সেটা তো গোটা বিশ্ব জানে। তাহলে আপনার কি মনে হয় পুতিনকে আক্রমণ করার পিছনে কারণটা ঠিক কি? কারণটা হলো আমেরিকা চাইছে না এখন এই মুহূর্তে আপনার ওই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলুক, এতে ইউরোপ তথা পৃথিবীর প্রচুর ক্ষতি হচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন যে ট্রাম্প যেই দিন শপথ নেয় তার আগের দিন হামাস এবং ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি হয়ে এখন মোটামুটি শান্তি বিরাজ করছে। ঠিক একইভাবে ট্রাম্প চাইছে এটা যেভাবে হোক সেটা বন্ধ করতে। একদিন ট্রাম্প আমাদের জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে হুমকি দিয়েছে, তুমি যদি যুদ্ধ বন্ধ না তোমায় কোন অস্ত্র দেবো না। আমেরিকার অস্ত্রেই, আমেরিকার শক্তিতেই ইউক্রেন লড়াই করছে। এখন উনি প্রেসিডেন্ট এখন পুতিনকেও বলছে যে তুমি যুদ্ধ বন্ধ করো। অর্থাৎ একা জেলেনস্কিকে উনি সতর্ক করেছেন,
এখন পুতিনকে সতর্ক করছেন, নাহলে কিন্তু আমি তোমার পাশে থাকবো না এবং তোমার খুব বিপদ হবে। অর্থাৎ দুই পক্ষকে চাইছেন যুদ্ধটা বন্ধ করতে। না বেশ, তিনি যুদ্ধটা বন্ধ করতে চাইছেন, কিন্তু তিনি বেছে বেছে এই যে একদিকে যেমন চীন আর একদিকে যেমন রাশিয়া, এই দুটো একদিকে আমি যে আগের প্রশ্নটা আপনাকে করেছিলাম যে চীনের দাদাগিরি, না মানতে কোয়াডকে গুরুত্ব, এবং তারপরেই রুশ প্রেসিডেন্ট পুতিনকে আক্রমণ, এই যুদ্ধ নিয়ে, তাহলে এটার কি কোনো আলাদা স্ট্র্যাটেজি রয়েছে? এটা কি মানে নির্বাচনের আগে তিনি একরকম বার্তা দিয়েছিলেন, নির্বাচনের পরে কি তিনি তার মাইন্ড চেঞ্জ করেছে বলে আপনার মনে হয়? একদম না, এটা আমেরিকার নীতি। ট্রাম্পের মনে হয়েছে বিদেন গত 4 বছর যেভাবে চলছিল সেইভাবে চললে বা সেইভাবে চলার ফলে আমেরিকার যে ভাবমূর্তি পৃথিবীর কাছে খুব দুর্বল হয়ে গেছে। সব ক্ষেত্রে মনে হচ্ছে আমেরিকাকে দুর্বল ভূমিকা নিচ্ছে। অর্থাৎ ট্রাম্প শপথ নিয়ে দেখাতে চাইছেন যে আমেরিকার যে শক্তিশালী নীতি, পররাষ্ট্রনীতি, সামরিক নীতি, অর্থনৈতিক নীতি, বিদেশ নীতি, এটা আবার পুনঃ প্রতিষ্ঠা করতে চাইছেন। তার জন্য হয়তো উনি এটা এইভাবে প্রকাশ করেছেন। অর্থাৎ আমেরিকাকে সব ব্যাপারে আমেরিকার মতকেই গুরুত্ব দিতে হবে, বা আমেরিকার মত আছে, তুমি আমেরিকা বাদ দিয়ে কিছু করতে পারো না। বেশ, আমি আপনার কাছে শেষ প্রশ্ন রাখবো। WHO তার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করা, সেটা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কোনো প্রভাব ফেলবে? এইটা হুর ব্যাপারটা সম্পূর্ণ একটা বাজে ব্যাপার। পরিষ্কার দেখা গেছে যখন করোনা হয়েছিল, হু তখন পরিষ্কার ভাবে চীনের পক্ষ নিয়েছিল। সবাই জানে করোনা ভাইরাস করতে উৎপত্তি হয়েছে, তখনই আমেরিকার সাথে হুর গন্ডগোল হয়েছিল। দ্বিতীয়ত, আপনি দেখতে পেয়েছেন বোধহয় যে হামাস যখন ইসরায়েলের সঙ্গে লড়াই করছিল, তখন হামাসের অনেক যোদ্ধা হুর পোশাক পরে যুদ্ধ করছিল। এটা কখনই মানা যায় না। একটা আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠানে কোন উগ্রপন্থী সংস্থার কোন লোক সরাসরি সেভাবে যুদ্ধে অংশ নেবে, এটা এখন অনেকটা প্রতিষ্ঠিত যে বিভিন্ন হাসপাতাল যেখানে গাজায় ছিল, সে গাজার হাসপাতালের ভেতরে হুর অফিসের আশেপাশে অনেক অস্ত্র পাওয়া গেছে যা হামাস ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে। এটা আমরা সবাই দেখতে পেয়েছি, পৃথিবীর সবাই জানে। এটা সত্যি একটা ভয়ঙ্কর এবং বাজে ব্যাপার। এটা ট্রাম্প বরাবরই প্রতিবাদ করে এসছে। এই জন্য হুক থেকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো হুকে এই ব্যাপারটা সতর্ক করা হয়েছে। সুতরাং দেখুন, বাণিজ্যিক স্বার্থে চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা হয়তো আমেরিকার নতুন প্রেসিডেন্ট করবেন, কিন্তু ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের যে বাণিজ্যিক এবং কৌশলগত যে একাধিপত্য রয়েছে, সেটা যে ট্রাম্প একেবারে খোলা হাতে ছেড়ে দেবেন না, তার কিন্তু ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন। এবং আপনাদের জানিয়ে রাখবো যে আমেরিকার নতুন বিদেশ সচিব মার্কো রুবিও কোয়াডের প্রতিবেশী রাষ্ট্রগুলির বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত, এবং আগামীকাল ওই বৈঠক হতে পারে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কূটনৈতিক সূত্রে যেটা খবর, যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন আমেরিকা যাত্রা করেন, তখন নয়াদিল্লির উদ্বেগ ছিল চীন বিরোধী এই কোয়াড কতটা তাকে গুরুত্ব দেবেন ট্রাম্প। তবে যে কারণে জাপানের পক্ষ থেকে যখন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরের দিনই কোয়াডের বৈঠক করার প্রস্তাব দেওয়া হয়, ভারত তাতে উচ্চবাচ্য করেনি। এবং জয়শঙ্কর হয়তো সেটা বুঝতে চাইছিলেন যে আমেরিকার নতুন প্রশাসনের মনোভাবটা ঠিক কি, কারণ গতকালই তিনি আলাদা করে জাপানের বিদেশমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক, দ্বিপাক্ষিক এবং কোয়াড সম্পর্কিত বিষয়গুলোকে নিয়ে বৈঠক করেছেন। সেখানেই কিন্তু জয়শঙ্কর স্পষ্ট ইঙ্গিত পান যে সেনেটের কাছ থেকে বিদেশ সচিব পদের শিলমোহর পাওয়ার পরই মার্কো রুবিও তার প্রথম কর্মসূচি হিসেবে সমুদ্র নিরাপত্তা এবং বাণিজ্য নিয়ে বসবেন তাদের সঙ্গে, এবং রাতে নিজের দপ্তরে বৈঠক করার পরই রুবিও কোয়াডের বন্ধুদের সঙ্গে বৈঠক সারবেন, সেটা জানা গেছে। তবে নয়াদিল্লির যেটা বক্তব্য, চীন নয় বরং ভারতকেই যে এশিয়ার প্রধান ভরকেন্দ্র হিসেবে দেখছে আমেরিকার নতুন জমানা,
তার ইঙ্গিত মিলেছে প্রথম দিনই। কারণ ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে জয়শঙ্করকে আসন দেওয়া হয়েছিল একেবারে প্রথম সারিতে, যাকে ইতিবাচক সংকেত হিসেবেই দেখা হচ্ছে। আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের যে বন্ধুত্ব বা ট্রাম্পের যে সম্পর্ক, সে বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখে বিশ্বমঞ্চ। এবং সেখানে ট্রাম্পের সঙ্গে এই বন্ধুত্ব, মানে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতে পারেননি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে, কিন্তু বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে ভারতের দূত হয়ে গেছেন, প্রধানমন্ত্রীর দূত হয়ে গেছেন, তার প্রধানমন্ত্রীর লেখা একটি চিঠি ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন। তবে সেই চিঠিতে কি লেখা ছিল যদিও সেই বিষয়টি কিন্তু সামনে আসেনি। দেখুন, মোদী তার বার্তায় কিন্তু অলরেডি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প তার নতুন যে প্রেসিডেন্ট হয়েছেন, 47তম প্রেসিডেন্ট হয়েছেন, সেটাকে যেমন সাধুবাদ জানিয়েছেন বা তাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। এবং এর পাশাপাশি আগামী দিনে ভারতের সঙ্গে বা আমেরিকার যে সম্পর্ক, সেটা আরো যে গভীরতর হবে, আরো যে গুরুত্ব পাবে, সেটা কিন্তু বারবার মোদী এবং ট্রাম্প অতীতে বহুবার বলেছেন। আমরা দেখেছিলাম যে ট্রাম্পের এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি শিল্পপতি মুকেশ আম্বানি, তার স্ত্রী নীতা আম্বানিকে নিয়ে গেছিলেন সেখানে, এবং ট্রাম্পের সঙ্গে একটি ক্যান্ডেল লাইট ডিনারও করেছিলেন। এবং ভারতের সঙ্গে যে সম্পর্ক বা আমেরিকার রয়েছে, সেটা আরো গুরুত্ব পাবে আগামী দিনে, আরো যাতে গভীর হয়, সেই বিষয়টিও কিন্তু সেই সময় তিনি বার্তা দিয়েছিলেন। এবং আগামী দিনে ট্রাম্পের যে সমস্ত এখনো পর্যন্ত নীতি বা ট্রাম্প নিয়েছেন, যে সমস্ত ফাইলগুলোতে তিনি সাইন করেছেন, তার কতটা প্রভাব ভারতে পড়বে, সেটা কিন্তু এখন থেকে অনেকেই হয়তো আঁচ করতে পারছেন। এবং সেই অনুযায়ী হয়তো ভারত এগোবে, যাতে দুদেশের মধ্যে যে সম্পর্ক, বিশেষ করে ব্যক্তিগত হোক, তা হয়তো আন্তর্জাতিক স্তরে হোক, বা দুই দেশের রাষ্ট্রপ্রধানরা হয়তো সেভাবেই এগোবেন। সুতরাং আগামী দিনে আমাদের অবশ্যই নজর থাকবে ট্রাম্পের এই নীতির ফলে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে, এবং সেখানে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে ভারত, বা কোন কোন দিক থেকে আরো সুবিধা পেতে পারে আমেরিকার থেকে, আমেরিকা কোন কোন বিষয়গুলো সুবিধা পেতে পারে, এবং যে সমস্ত বাণিজ্য হয় সেই বাণিজ্যের ক্ষেত্রে কতটা সুবিধা হতে পারে, এই বিষয়গুলো সামনে উঠে আসবে, এবং সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আজকের মতন পঞ্চবান আমরা এখানেই শেষ করছি। অন্যান্য সকল অনুষ্ঠান এবং নিউজের আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডে। ধন্যবাদ, নমস্কার।